জানা যায় ডিএনডি লেকে পাওয়া অজ্ঞাতনামা মরদেহটি ইয়াসিনের। আর এরই মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ একটি অপমৃত্যু মামলাও দায়ের করে ফেলেছে। যেহেতু বডির কোনো নাই, কেউ নাই, তাহলে ওনারা সরকারবাদী মামলা করে ফেলাইছে। এই যে সিদ্ধিরগঞ্জ থানা থেকে অলিউল্লাহ। তো বললাম যে স্যার প্লিজ আমাদের কাছ থেকে মামলাটা নেন, আপনি এটা উইথড্র করেন। কয়ে সম্ভব না, এটা পসিবল না, আপনাদের যখন থেকে পোস্টমর্টমের রিপোর্ট আসবে তারপর থেকে আপনার মামলা দিতে পারবেন, এর আগে পারবেন না। ইয়াসিনের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের জন্য তার মাকে অপেক্ষা করতে হয় ময়না তদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত। ময়না তদন্তের রিপোর্ট জানায় ইয়াসিনকে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে। মরদেহ পাওয়ার 2 মাস 7 দিন পর ইয়াসিনের মা সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তাতে তিনি আসামি করেন ইয়াসিনের কয়েকজন বন্ধুকে। কিন্তু কেন? না, এরকমটা না, কিন্তু ইয়াসিন এটা মনে করতো যে তুই জানোস আমার একটা বোন আছে, তুই তাহলে যখন তখন আমার বাসায় কেন আসিস না বললা, এটা নিয়ে ওর সাথে কথা কাটাকাটি হয়েছে। বলছে যে আর কখন আসবি না এইভাবে যা। পরে হ্যাঁ বলে কি আন্টি একটু ভিতরে আসি, একটু আপুর সাথে কথা বলি। আপু না, আপু বলে না, ফারিয়ার সাথে একটু কথা বলি, ফারিয়ার সাথে কথা বলি। পরে বলতেছে ইয়াসিন বলে কে তোরে বলছি না যাইতে, কয় আন্টি দেখছেন ওই কী করে। পরে হ্যাঁ যখন যায় না তখন ইয়াসিন ধাক্কা দা বলছে যা বেরো আমার বাসাতে, বাইরে আর কখনো আসবি না। বাস এতটুকুই। এই জন্য ওকে সন্দেহ করছি। তখন হ্যাঁ যাইতে যাইতে বলছে নামতে নামতে যে কাজটা ভালো করলি না, কাজটা ভালো করলি না তুই। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে। সোহেল হইল একটা নেশাগ্রস্ত লোক, অটো চালক আর কি। এসএনডি ভিলেজ স্কুল আসার সময় 2 দিন হট করে হাতে ধরে টাকা চাইছিল। তখন আমার কাছে বললো, আমি বলছি যে আমু গাড়ির মধ্যে সোহেল লেখা ছিল, হ্যাঁ নাম মনে হয় সোহেল। বললো ওই হ্যাঁ অটোতে, যে অটো চালাইতো। তখন ওই ওরে সন্দেহজনকভাবে বললাম, পরে অলিউল্লাহ যে ওই এসআই ওনাই ওই হ্যাঁ অ্যারেস্ট করে আনলো। হ্যাঁ তবু ইয়াসিন হত্যা রহস্য উদ্ঘাটন করতে মামলার তদন্তভার পিবিআইকে দেওয়ার জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেন মামলার বাদী। এরই বা কারণ কি? হাসানকেই ধরতে পারে না, যারা নাকি আমি মূল টার্গেট আসামি দিচ্ছি আর এই ধরে নাই। হ্যাঁ, এই জন্যই তো আমি করছি যে আপনি কি কাজ করেন। বাসা পর্যন্ত আমি নিয়ে গেলাম, বাসা নিয়ে দেখাই দিলাম, সবকিছু করলাম, আর কি করতাম। একজন বাদী হয়ে তাকে সর্বোচ্চ হেল্প আমি করছি, তাহলে সে রেসপন্স পাই নাই। থানায় মামলা হওয়ার 9 মাস পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। থানা যে পর্যন্ত তদন্ত করেছিল আসলে সেখান থেকে আমরা আসলে কোনো কিছু উল্লেখযোগ্য কোনো কিছু পাইনি যে তারপর থেকে আপনার শুরু করা যায় বা কোনো একটা ক্লু এরকম কোনো কিছু পাওয়া যায়নি। মামলার নথি পর্যালোচনা করে ইয়াসিন হত্যার সম্ভাব্য মোটিভ বা উদ্দেশ্য নির্ধারণ করা হয়। ইয়াসিন আরাফাতের যখন মৃতদেহটা পাওয়া যায় 25 সালের আপনার 11ই আগস্ট, তখন আমাদের একটা ক্রাইম সিন টিম কাজ করেছিল এটার পেছনে। আমরা কিছুদিন ছায়াতদন্ত করেছিলাম। তখনও আমরা এটার হত্যার সঠিক কোনো কারণ খুঁজে পাইনি। কিন্তু এই ডিসিস্টের মা, তাদের যে ফ্যামিলি, তার মা মামা, এদের ভিতরে যে জমি জমা নিয়ে যে একটা বিরোধ ছিল, এটা তখনই আমরা এটা কিছুটা আমরা আন্দাজ করতে পেরেছিলাম। সো ওই ধারণা থেকে আমাদের কাছে এটা মনে হচ্ছিল যে হয়তোবা এই সম্পত্তির কারণেই হয়তোবা এই ইয়াসিন আরাফাতকে খুন করা হয়ে থাকতে পারে। ও লেভেলের একজন শিক্ষার্থীর আকস্মাৎ নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া, এই পরিণতি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক। ওমর, আপনাকে স্বাগত। এই বয়সে একজন শিক্ষার্থীর এভাবে হারিয়ে যাওয়া, নিখোঁজ হওয়া, পরিবার প্রথম ধাপে আসলে কি অনুমান করেছিল? তাদের সে সময়কার পরিস্থিতি কেমন ছিল? সন্ধ্যার পরে বাইরে থাকারই যেহেতু ইয়াসিন আরাফাতের অভ্যাস ছিল না, তো এই বিষয়টাই তাদের কাছে অস্বাভাবিক একটা বিষয় ছিল। এবং তার পরিবার আমাদেরকে যেটি জানিয়েছে যে ইয়াসিন আরাফাত খুবই পরহেজগার একটা ছেলে ছিল। সে নিয়মিত নামাজ পড়তো, পড়াশোনায় খুবই মনোযোগী ছিল এবং বন্ধু বান্ধব পছন্দের ক্ষেত্রেও তার এক ধরনের রুচির সে পরিচয় দিত আর কি, যার সাথে সে মিশতও না। এবং তার বাসায় কে আসবে কে যাবে সেটার বিষয়েও তার এক ধরনের
গাইডেন্স ছিল আর কি, ডিসিপ্লিন একটা লাইফ সে লিড করতো। সে কারণে আসলে পরিবারের কাছে সে যাওয়ার পরে এখনো আসতেছে না কেন, সেটা তাদের কাছে একটা বড় প্রশ্ন ছিল। তারপরে তো তাকে খোঁজাখুঁজি যখন শুরু করলো, অনেকক্ষণ পর্যন্ত তাকে আসলে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না। এবং তারা আসলে প্রথম যেই রাত, সেই রাতটা আসলে পুরোটা তারা এই বিভিন্ন জায়গায়, বন্ধুদের বাসায়, নানান জায়গায় আসলে তারা খোঁজাখুঁজির বিষয়ে ব্যস্ত ছিল। তারা আসলে তাৎক্ষণিকভাবে আসলে তেমন কাউকে সেভাবে সন্দেহ করেন নাই যে আসলে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। তো এর পরবর্তীতে তারা থানায় ডায়েরি করলেন, এবং এই ডায়েরির প্রেক্ষিতে পুলিশ কি ধরনের অনুসন্ধান করেছে বা তারা আসলে কতটা তৎপরতা দেখিয়েছে? ডায়েরি নিয়ে আসলে পুলিশের যে তৎপরতা, সেটা নিয়ে পরিবার খুবই হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন যে এরকম একটা ঘটনার পরে পরিবারগুলোতে, স্বজনদের ভেতরে যেই ধরনের উৎকণ্ঠা থাকে, সেই উৎকণ্ঠাকে কোনোভাবেই নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অ্যাড্রেস করেননি বলেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এখন সর্বত্র আমরা জানি যে সিসি ক্যামেরা রয়েছে, কিংবা এবং তার সাথে ইয়াসিন আরাফাতের সাথে একটা মোবাইল ফোনও ছিল। হ্যাঁ, রাত 12টা থেকে 12:30 পর্যন্ত ইয়াসিন আরাফাতের কাছে যেই মোবাইলটি ছিল, একটা বাটন ফোন সে ইউজ করত। সেই পরবর্তীতে আমরা জানতে পারছি যে রাত 12টা পর্যন্ত এই মোবাইল ফোনটি সক্রিয় ছিল, মানে অ্যাক্টিভ ছিল। পরিবার তো আসলে থানায় গিয়েছে পরের দিন, তাৎক্ষণিকভাবে পরিবারও কিন্তু প্রশাসনকে, থানা পুলিশকে জানায়নি। তো সেই কারণে আসলে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু নিখোঁজ জানার পরে তাদের যে তৎপর হওয়ার কথা ছিল, যেই পদক্ষেপ নেওয়াগুলোর কথা ছিল, সেগুলো আসলে থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি। সেটা আসলে পরিবারের অভিযোগ।